ঘিরে ফেলেছে তিন বাহিনী, ক্ষমতা গ্রহণ করছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার নির্লক সাফাস। তুমি সারা বছর হাসিনার খায়া এই দেশের পুরো সার্বভৌমত্ব ভারতের হাতে দিয়া তুমি এখন করিডোর মারাইতে আসছো না? তুমি পাহাড়ে যাও, পাহাড়ে যা পাহাড় আগে দখল মুক্ত করো, এরপরে তুমি করিডোরের বিরুদ্ধে কথা বলতে এসো। অবশ্যই জানাবো ইতিহাস গড়া এক রায়, অবৈধ নির্বাচনের বৈধ মেয়র ইশরাক, মেয়র হিসাবে ইশরাকের শপথ পড়াতে বাধা নেই হাইকোর্ট। এতক্ষণ সম্মানিত দর্শক, এই মাত্র পাওয়া কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, নেট দুনিয়া তোলপাড় সৃষ্টি করে দিয়েছেন। বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে সর্বশেষ আপডেট যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, এই ভিডিওতে আপনারা দেখলে রীতিমতো চমকে যাবেন। বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে সর্বশেষ আপডেট, বাংলাদেশের যে রাজনৈতিক অঙ্গনের আপডেটগুলো রয়েছে এবং বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে যে তথ্যগুলো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, রীতিমতো চোখ কপালে উঠে যাবে আপনার। দর্শক চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আয়োজিত মতবিনিময় সভায় সেনাপ্রধান ও অন্যান্য কর্মকর্তাদের আলোচনার মূল অংশ সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে কথোপকথনের ভিত্তিতে। 1. সেনাপ্রধান শুরুতেই সকলকে পেশাদারিত্বের সাথে দীর্ঘ সময় দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান। 2. তিনি বলেন এখন সময় এসেছে রাজনৈতিক সরকারের দেশ পরিচালনা করার। 3. করিডোর, বন্দর এবং অন্যান্য নীতিগত সিদ্ধান্তগুলো রাজনৈতিক সরকারের দ্বারা পরিচালিত হবে। সেনাপ্রধান স্পষ্ট ভাষায় জানিয়ে দেন কোনো করিডোর হবে না। তিনি জোর দিয়ে বলেন যে এমন সিদ্ধান্ত শুধুমাত্র একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের দায়িত্বের মধ্যে আসে, যা বর্তমান সরকারের এখতিয়ারভুক্ত নয়। কাউকে কোনো প্রকারের করিডোর দেওয়া যাবে না, এটি পুরোপুরি অগ্রহণযোগ্য। এই সিদ্ধান্তে সেনাবাহিনী স্পষ্ট করে দিয়েছে তারা কোনো ব্যক্তি গোষ্ঠী বা বিদেশি শক্তিকে অঘোষিত বা অনানুষ্ঠানিক করিডোর বা ছাড় দেওয়ার নীতি অনুসরণ করবে না। কোনো বিদেশি দূতাবাস বা গোষ্ঠীর পরামর্শে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত হবে না। 4. ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবার ব্যাপারে উনি মন্তব্য করেন, আমি আশা করছি 1 জানুয়ারি 2026 থেকে নতুন নির্বাচন সরকার বাংলাদেশ পরিচালনা করবে। 5. তিনি বলেন হঠাৎ করে কিছু ব্যক্তি বিদেশ থেকে আসবে এবং এই দেশের বিভিন্ন স্পর্শকাতর বিষয়ে জানার ও নিজ মতানুযায়ী প্রভাবিত করার চেষ্টা করবে। কাজ হয়ে গেলে সংক্ষিপ্ত সফর শেষ করে ফিরে যাবে, এমনটা হতে পারে না। 6. জুলাই আগস্টে জাতিসংঘের রিপোর্ট সম্পর্কে সেনাবাহিনী কিছুই জানত না কেন? এই বিষয়ে জাতিসংঘকে জিজ্ঞাসা করা হয়েছিল, তারা বলেছিল এটি আপনার সরকারের কাছে জানানো হয়েছে, কিন্তু সরকার আমাদের সঙ্গে পরামর্শ করেনি এবং আমাদের জানায়নি কেন। 7. সমস্ত রাজনৈতিক সমস্যা রাজনৈতিক সরকারের দ্বারা সমাধান করতে হবে। 8. তিনি প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টাদের কার্যক্রমে প্রশংসা করেন, কিন্তু তারা সরকার পরিচালনার বিষয়ে অনভিজ্ঞ, সেই কারণে রাজনৈতিক সরকারের বিকল্প নেই একটি দেশ পরিচালনা করার জন্য। 9. তিনি এক পর্যায়ে সবাইকে প্রশ্ন করেন কেউ কি আমার দায়িত্ব গ্রহণ করতে ইচ্ছুক, তাহলে দয়া করে গ্রহণ করেন। 10. আমাদের 1-11 অভিজ্ঞতা ভালো নয়, আমরা এমন কিছু কামনাও করি না। 11. তিনি কথাবার্তায় বেশ খোলামেলা ছিলেন, তিনি বললেন আমি জানি এখানে যা বলি সব সামাজিক মাধ্যমে চলে যাবে। 12. তিনি আরও বললেন যে আমাদের কোনো রাজনৈতিক ইচ্ছা বা উচ্চাভিলাষিতা নেই। 13. তিনি বলেন এখনও প্রমোশনের ক্ষেত্রে অনেক রাজনৈতিক চাপ আসছে। 14. তিনি সতর্ক করেছেন যে বর্তমান প্রশাসন অজান্তেই বাংলাদেশকে বিদেশি শক্তিগুলোর জন্য একটি যুদ্ধক্ষেত্রের ময়দানের দিকে ধাবিত করছে, একটি প্রক্সি যুদ্ধ। 15. একজন কমান্ডিং অফিসার জোর দিয়ে বলেছেন যে দেশের স্বাধীনতা, জাতীয়তাবাদ, সার্বভৌমত্ব খর্বিত হয় এমন কোনো কার্যকলাপ প্রশ্রয় দেওয়া উচিত হবে না। 16. উপস্থিত সকল কর্মকর্তা অফিসারগণ জেনারেল ওয়াকারের সমর্থনে একত্রিত হয়ে আছে এবং ওনার কমান্ড অনুসরণে কাজ করার জন্য প্রস্তুত। সেনাবাহিনী কর্মকর্তারা যে কোনো মুহূর্তে সেনাপ্রধানের কমান্ড অনুযায়ী কাজ করতে একতাবদ্ধ বলে সমন্বয়ের ঘোষণা দেন। 17. সেনাবাহিনী আর সহিংস বা আইন শৃঙ্খলা ভঙ্গ সহ্য হবে না, কঠোরভাবে নিয়ম প্রতিপালনের দিকে সচেষ্ট থাকবে। 18. রাস্তায় মব তৈরি করে অরাজকতা আর মানা হবে না বলে তিনি উল্লেখ করেন। 19. সংস্কার দিয়ে সেনাবাহিনী পরামর্শ সরকার আমলে নেয়নি বলেও তিনি মন্তব্য করেন। অদ্যাবধি 10 মাস পেরিয়ে গেলেও তেমন কোনো উল্লেখযোগ্য সংস্কার দেখা যায়নি। 20. সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে ফিরে যাওয়া উচিত, তবে নির্বাচনের পরও সেনাবাহিনী কয়েক মাস বেসামরিক প্রশাসনে সহায়তা করতে হতে পারে। 21. নির্বাচনকে সামনে রেখে বছরের বাকি ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন না করার জন্য নির্দেশনা প্রদান করেন।
22 আমাদের মনে রাখতে হবে আমাদের দেশের সাধারণ জনগণ দরিদ্র, তাদের ঘাম রক্তের অর্থে আমাদের সবার বেতন হয়, সংসার চলে। তাদের স্বার্থ বিরোধী কোনো কাজ যেন না ঘটে সে বিষয়ে আমাদের সকলকে অটল থাকতে হবে। গতকাল বুধবার ঢাকা সেনানিবাসে সেনা প্রাঙ্গণে অফিসার অ্যাড্রেসে সেনা প্রধানের দেওয়া বক্তব্য বলে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে যা প্রচার করা হচ্ছে তা বিশ্লেষণ করলে 3টি সত্য উদ্ঘাটিত হয়। প্রথমত, ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় জেনারেল ওয়াকার সহ তার ঘনিষ্ঠ সহযোগীদের ছোট্ট গ্রুপটি খুবই বিক্ষুব্ধ হয়ে পড়েছে। কোনো কারণ না থাকার পরও এই ক্ষুব্ধ গোষ্ঠীটি বিচারের মুখোমুখি হওয়ার ভয়ে বা চাকরি হারানোর ঝুঁকিতে ক্লান্ত, হতাশা ও কাতর হয়ে পড়েছে। দ্বিতীয়ত, সেই কারণে তারা অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম, রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে গৃহীত পদক্ষেপ এবং জুলাই ঘোষণা বা প্রোক্লামেশনকে বাধাগ্রস্ত করার উদ্যোগ নিয়েছে। তৃতীয়ত, সরাসরি জাতীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়ে এই গোষ্ঠীটি শত্রুভাবাপন্ন ইন্ডিয়ার স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে। প্রতিবেশী এই দেশটির পক্ষ নিয়ে তাদের এজেন্ট হিসেবে বাংলাদেশ বিরোধী কার্যক্রমে লিপ্ত জনধিকৃত ফ্যাসিস্ট দলটিকে সঙ্গে নিয়ে সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে অন্তর্ভুক্তিমূলক জাতীয় সংসদ নির্বাচনের তত্ত্ব হাজির করে প্রধান উপদেষ্টার ওপর চাপ সৃষ্টি করছে। জাতীয় স্বার্থ বিরোধী অন্তর্ঘাতমূলক অপকর্মে জড়িত জেনারেল ওয়াকার চক্র ইন্ডিয়া পাশাপাশি বিএনপিকে তাদের সাথে যুক্ত করতে পেরেছে। লক্ষ্য করলে দেখবেন, একদিকে ইন্ডিয়া একের পর এক বাংলাদেশের স্বার্থবিরোধী নানান ব্যবস্থা নিচ্ছে, অন্যদিকে বিএনপি দেশব্যাপী অস্থিতিশীলতা তৈরি করার লক্ষ্যে লাগাতারভাবে নানান ক্ষতিকর কর্মসূচি দিয়ে হাত দিয়েছে। জানেন, কুমিরের মুখ থেকে বাংলাদেশকে উদ্ধার করেছেন উনি। ভারত একতরফাভাবে 10টি প্রকল্প হাসিনাকে চাপিয়ে দিয়ে নিজের স্বার্থ হাসিল করতে চাইছিল, যা ছিল বাংলাদেশের মানুষের মরণ ফাঁদ আর রেন্ডিয়ার কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ। ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্পে হয়েছিল, যেখানে ভারত পেত বিনামূল্যে ট্রানজিট সুবিধা, অথচ বাংলাদেশ এই সংযোগের কৌশলগত হুমকির মুখে পড়ত। চট্টগ্রাম মংলা বন্দর ব্যবহারের চুক্তির এতটাই ভয়ঙ্কর ছিল, যেখানে কৌশলে বঙ্গোপসাগর দখলে নিয়ে যেত, যা বাংলাদেশের সার্বভৌমত্ব নিরাপত্তার জন্য হুমকি হতে পারত। সিলেট শিবচর সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প, যা ভারতের উত্তর পূর্বাঞ্চলে সরাসরি প্রবেশের সুযোগ করে দিত। এখানে তাদের ফায়দা হলো 7 সিস্টার্সকে নিজেদের কবজায় রাখা। পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ প্রকল্প স্থগিত করা হয়েছে, যেখানে ভারত ত্রিপুরা থেকে বাংলাদেশের জ্বালানি বাজারে প্রবেশের চেষ্টা করেছিল। মানে আপনাকে কিনতে বাধ্য করা হতো, 5 টাকার জিনিস বাধ্য হয়ে 50 টাকা দিয়ে কিনতে হতো। আপনি চাইলেও চীন থেকে 10 টাকা দিয়ে কিনতে পারতেন না। অভয়পুর আখাউড়া রেলপথ প্রকল্প ভারতের সামরিক ও বাণিজ্যিক পণ্য পরিবহনের সুবিধা থাকলেও বাংলাদেশ কোনো কৌশলগত লাভ পেত না। আশুগঞ্জ আগরতলা করিডর, এইটা ছিল আরেক মরণ ফাঁদ। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে যেখানে দিল্লি থেকে সরাসরি কম খরচ ও সময় 7 সিস্টারে যেত। ফেনী নদীর জল ব্যবস্থাপনা এতদিন ইচ্ছে মতো পানি ব্যবহার করেছে, তাদের লাভে নদী থেকে পানি তুলে নিত, এখানে আমরা পর্যাপ্ত পানি পেতাম না। ফারাক্কাবাদ সংস্কার সহ মোট 10টি প্রকল্প সরাসরি ভারতের সাথে পরিচালিত হচ্ছিল। উত্তরবঙ্গের মানুষ কি পরিমাণ সাফারার একমাত্র তারা বলতে পারবে। বন্যা খরা দুটোই রীতিমতো উপভোগ করে। চীন চেয়েছিল কাজটি করে দেবে, কিন্তু ভারত সাপও মারে, আবার সাপের লেজও জীবিত থাকে। কথা হলো, সবকিছু বাস্তবায়ন হলে প্রতিরক্ষা বাহিনীদের দায়িত্ব বেড়ে যেত, অর্থাৎ সারাদিন ভারতকে ট্যাকেল দিতে দিতে হুঁশ থাকতো না। ওই সুযোগে মাদক চোরাচালান, চোর বাটপার, বিশেষ করে রয়ের এজেন্টরা ইজিলি প্রবেশ করত। সবচেয়ে বড় কথা হলো, যদি কখনো যুদ্ধ হতো তাহলে আমরা দেশের ভূমি ব্যবহার করেই আমাদের মাইর দিত। এই সাহসী সিদ্ধান্তের ফলে বাংলাদেশের নতুন করে তার কৌশলগত স্বাধীনতা ও জাতীয় স্বার্থ রক্ষার কাজ করবে। 10টি প্রকল্প থেকে সরে আসছে, মানে বাংলাদেশের স্বাধীনতার পর সবচেয়ে শক্ত অবস্থান। এমন শক্তিশালী দেশই তো আমরা চেয়েছিলাম, যারা অপরাধীদের টুটি চেপে ধরবে। হাসিনা একটি কথা বলেছিল, ভারতকে আমরা যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছেন বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি এবং বাংলাদেশের যে সর্বশেষ আপডেট নিউজ, যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, নেট দুনিয়া তুলপাড় সৃষ্টি করে দিয়েছেন। নেট দুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে, ভাইরাল টপিকগুলো এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পেরেছেন। দর্শক, অবশ্যই এই ভিডিওর মাধ্যমে যে তথ্যগুলো দেখলেন এবং জানলেন, সেই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।